এই যে আইন বদলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে রাজনীতিবিদদের দ্বারা, আপনি নিজেও একজন আইনজীবী, এই বিষয়টা কেমন ভাবে দেখছেন? দেখুন, আইন বদলে দিচ্ছেন এটা বলাটা ঠিক নয়। যেমন বলতে পারেন যে আইনের ব্যবহারের ক্ষেত্রে বদল আনা হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আইন একটা ডাইনামিক প্রক্রিয়া, এবং এই আইনের এই ডাইনামিসিজম থাকা উচিত। আইন সর্বদাই পরিবর্তনশীল, সেই জন্যই আইনসভার অবতারণা, এবং আইনসভা যারা নির্বাচিত জনপ্রতিনিধি হন, যারা আইনসভার সদস্য হন, তাদের আইন পরিবর্তন করার সংবিধানসম্মত অধিকার রয়েছে। এখন আইনকে পরিবর্তন করা হবে কোন সাপেক্ষে? আপনি প্রগতির লক্ষ্যে, নাকি আপনি একটি নির্দিষ্ট ধরুন স্বৈরাচারিতার লক্ষ্যে বা একনায়কতান্ত্রিকতার লক্ষ্যে কিনা, সেটা আপনাকে অ্যাডজুডিকেট করতে হবে। এবং বিশেষ করে আমাদের যে সাংবিধানিক আদালতের এই ক্ষমতা রয়েছে, যদি কোনো আইন ধরুন আইনসভা তৈরি করলো, সেই আইন যদি সংবিধান সম্মত না হয়, তাহলে সেই আইনকে সংবিধান বহির্ভূত বলে ডিক্লেয়ার করার ক্ষমতা এই সাংবিধানিক আদালতের রয়েছে, এবং আদালত সেটা বারবার সেই অধিকার প্রয়োগ করেন। আদালত বারবার সে কথা ডিক্লেয়ার করেন, এবং সংবিধান বহির্ভূত আইনগুলো স্বাভাবিকভাবে আইন হিসেবে স্বীকৃতি পায় না। এটাই আমাদের সাংবিধানিক কাঠামো। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন যে বিজেপি ক্ষমতায় এলে আরো বেশি করে সাধারণ মানুষদের ভরসার জায়গা তৈরি করা হবে, এমনটা তিনি বারবার বলেওছেন। কিন্তু একদিক থেকে দেখা যাচ্ছে সিএএ আসার ফলে আসামের মানুষ বিপদে পড়েছে, এটা বলছে বিরোধীরা। এ রাজ্যেও কি এরকমই অবস্থা হতে চলেছে আগামীতে? দেখুন, সিএএ সম্পর্কে বলি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই অ্যাক্টটি এখন বর্তমানে তার সাংবিধানিক ভ্যালিডিটি চ্যালেঞ্জ করে মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং। এখন আদালতে পেন্ডিং অবস্থায় নোটিফিকেশন হয়েছে। শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে বাংলাদেশ থেকে আসা, বিশেষ করে কারণ আমাদের এই বিশেষ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখবেন বাংলাদেশ থেকে আগত বেশ কিছু মানুষজন আছেন, তাদের নাগরিকত্বের বিষয়েও রয়েছে। বলা হচ্ছে তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আচ্ছা বলুন তো, পাকিস্তান থেকে আসা আন্নান স্বামীকে নাগরিকত্ব দেওয়ার জন্য কি সিটিজেনশিপ অ্যাক্টের পরিবর্তন করা প্রয়োজন হয়েছিল? প্রয়োজন হয়নি। তাহলে পাকিস্তান থেকে আসা একজন মুসলমান মানুষকে নাগরিকত্ব দেওয়ার জন্য আইনের পরিবর্তন করার প্রয়োজন হয় না, কিন্তু বাংলাদেশ থেকে আসা একজন হিন্দু নাগরিককে নাগরিকত্ব দেওয়ার জন্য আইনের পরিবর্তন করতে হয়। এই সমস্ত কুযুক্তি দিয়ে আর কতদিন চলবে? দেখুন, এই আইনের অবতারণা কেন হয়েছে এটুকু আপনাকে বুঝতে হবে। আমাদের সংবিধান হলো একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কথা বলে। সেই ধর্মনিরপেক্ষতার অর্থ কি? ধর্মনিরপেক্ষতার অর্থ হলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ধর্ম কখনো নির্ণায়ক শক্তি হবে না, বা একটি আইন তৈরির ক্ষেত্রে ধর্ম কখনো ইয়ার্ডস্টিক হবে না। এখন সিটিজেনশিপ যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটি এসছে, সেখানে দেখেছেন যে ধর্ম হলো নির্ণায়ক শক্তি, সেটি হলো মূল ইয়ার্ডস্টিক। পাকিস্তান, বাংলাদেশ, এই সমস্ত দেশ থেকে আগত ধর্মীয় উৎপীড়নের ফলে বিশেষ ধর্ম সম্প্রদায়ের মানুষ তারা নাগরিকত্ব পাবে। এখন যেহেতু বিশেষ ধর্ম সম্প্রদায়ের মানুষ নাগরিকত্ব পাবেন বলে বলা হচ্ছে, খুব স্বাভাবিকভাবেই এই আইনকে এই ধর্মনিরপেক্ষতার স্পিরিটের সঙ্গে যাবে না, ফলে সংবিধান বহির্ভূত ডিক্লেয়ার করার সম্ভাবনা প্রভূত। এখন যে বলা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশন করবে, সাপোজ উদাহরণ দিয়ে বলি, ধরুন বাংলাদেশ থেকে কিছু মানুষ এসে বনগাঁ চত্বরে তারা বসবাস করছেন, তারা সেখানে জমি কিনেছেন, বাড়ি করেছেন, ব্যাংকে হয়তো কয়েক লক্ষ টাকাও জমিয়েছেন, তারা এতদিন পর্যন্ত ভোটও দিচ্ছিলেন। এখন ধরুন এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে তারা হয়তো নাগরিকত্ব পাওয়ার জন্য আবার পুনরায় ধরুন অ্যাপ্লিকেশন করলো। অনেকে বলছেন যে ইভেন আমি শুনলাম তো বিজেপির এক নেতা, তিনি মন্ত্রীও বটে, তিনি নাকি বলছেন আমিও অ্যাপ্লাই করবো। তখন ধরুন অ্যাপ্লাই করলো সাপোজ, তো ধরুন অ্যাপ্লাই করার পরে অনলাইন অ্যাপ্লিকেশন করলো, আদালতে মামলা চলছে। আদালত প্রথমে কি জানতে চাইবে কেন্দ্রীয় সরকারের কাছে, যে বলো যে তোমরা যে অনলাইন অ্যাপ্লিকেশন করছো, এই অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে কতজন অ্যাপ্লাই করেছে এখনো পর্যন্ত সংখ্যা জানাবে। তারপরে আলটিমেট ধরুন এই আদালত সেটিকে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করে দিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে। তাহলে যে মানুষটি নিজেকে বাংলাদেশি নাগরিক হিসেবে এবং বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে এদেশে এসছে বলে ডিক্লেয়ার করলো, তাহলে তার সিটিজেনশিপ চলে গেল, তো সে বাংলাদেশি নাগরিকে পরিণত হয়ে গেল, তাহলে তাকে রাখবে কোথায়? ডিটেনশন ক্যাম্পে। কিন্তু বিজেপি তো বলছে যে সিএ করার পরে আপনাকে আমি বাস্তবসম্মত উদাহরণ দিলাম। আসলে এটা করা হচ্ছে এই কারণেই যে ওই যে বাংলাদেশি নাগরিকদের আইডেন্টিফাই করা,
তাদেরকে এই যে দেখুন আসামের ডিটেনশন ক্যাম্প, আপনি নিজেও প্রশ্ন করলেন, সেখানে যারা আছেন তারা মূলত কোন ধর্ম সম্প্রদায়ের মানুষ? বেশিরভাগ হিন্দু ধর্ম সম্প্রদায়ের মানুষ, অর্থাৎ অমুসলিম মানুষ। তাহলে আসামের ডিটেনশন ক্যাম্পে কেন এত বেশি অমুসলিম মানুষজন রয়ে গেছে? কেন এই ধরনের একটি নির্দিষ্টভাবে ধর্মনিরপেক্ষতা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে নাগরিকত্ব দিতে চাইছেন না? আসলে যারা অন্য দেশ থেকে এসে বিভিন্ন কারণে এসে এদেশে স্থায়ীভাবে বসবাস করছেন, অলরেডি কিছুটা সম্পদও তারা তৈরি করেছেন, হয়তো বাড়ি করেছেন, একটু ব্যাংকে টাকা জমিয়েছেন, হয়তো একটা দোকান দিয়েছেন, সেগুলোর উপর চোখ পড়েছে এবং এই আম্বানি আদানিদের কম টাকার শ্রমিক সাপ্লাই করার জন্য এটা একটা প্রয়াস মাত্র। আরেকটি কথা, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরেকটি কথা বলছেন দেশের সংবিধান রচনার আগে যে সভা বসেছিল সেই সভাতে 80 থেকে 90% সনাতনী ছিল, সে কারণেই তিনি সনাতনীদের আরো বেশি করে গুরুত্ব দেন, এই কথা অনেকে বলে থাকে, কিন্তু আসলে সেটা না, তারা সেটাই ডিজার্ভ করে। এই কথাটা উনি আজকে বলছেন। আমি কি বলেছি আমি শুনিনি, কিন্তু আপনি যা বললেন তাতে যা কন্টেন্ট বোঝায়, আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তারা যে উদ্দেশ্য নিয়ে বসেছিল সেই উদ্দেশ্যকে এই কথার মাধ্যম দিয়ে লোগো করে দিচ্ছেন, এবং সত্যি সত্যি এটা অপমান, ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির অপমান। তারা কোনোদিন এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কখনোই এই ভাবনা চিন্তা নিয়ে বসেনি তারা সনাতনী নাকি মুসলিম নাকি বৌদ্ধ নাকি কোন ধর্ম পরিচয়ের মানুষ, কোন ইয়ে থেকে এসছেন, স্ট্যাটা থেকে এসছেন। ডক্টর ভীমরাও আম্বেদকর তিনি কি ছিলেন? এই সংবিধান রচনার ক্ষেত্রে তার যে অবদান অস্বীকার করা যায়? ফলে এই সমস্ত কথাবার্তা বলে আসলে যেটা চাইছেন, এই ভোটের আগে ধর্মীয় উন্মাদনাকে হাতিয়ার করে ভোট পেতে চাইছেন। বিগত বেশ কিছু বছর তারা ক্ষমতায় থাকলেও ভারতবর্ষে কোনো বড় ডেভেলপমেন্টের কথা আপনি বলতে পারবেন? কোনো বড় প্রজেক্টের কথা, যে প্রজেক্টের মাধ্যমে ভারতবর্ষের চিত্র পরিবর্তন হয়েছে? ভারতবর্ষের দরিদ্র আরও দরিদ্রতর হচ্ছে, ধনী আরও বেশি ধনবান হচ্ছে। আসলে ধনী দরিদ্রের এই যে গ্যাপ সেটা বাড়তে থাকছে, এবং তার ফলে এই সামাজিক যে টেনশনগুলো সেগুলো বাড়তে থাকছে। সেটাকে অ্যাড্রেস করতে ব্যর্থ হচ্ছে কেন্দ্রের সরকার, সেটা অ্যাড্রেস করতে ব্যর্থ হচ্ছে এই রাজ্যের সরকারও। ফলে উভয়ের ব্যর্থতায় ফলে এই উভয় শাসক দল, রাজ্যের শাসক দল, কেন্দ্রের শাসক দল, উভয় বিভিন্ন ধরনের ভুলভাল কথাবার্তা বলছে, যেটা কোনোভাবে কাঙ্ক্ষিত নয়। আপনি যেটা বললেন যে ধর্মীয় উন্মাদনাকে হাতিয়ার করছে, তো এই ধর্মীয় উন্মাদনা থেকেই আরেকটি বিষয় আসে, সেটা হচ্ছে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে কি রাজ্যে সনাতন বাদে বাকি ধর্মাবলম্বী মানুষ, বিশেষ করে সংখ্যালঘুরা কি বিপদে পড়বে? দেখুন, সংখ্যালঘুরা বিশেষ করে মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষরা এখনো বিপদে নেই, এটা আবার ভাবছেন কেন? এবং বিশেষ করে তাদের যে কর্মকাণ্ড বেশ কিছু রাজ্যের ক্ষেত্রে ঘটেছে যেখানে তারা ক্ষমতায় আছে, ফলে সেখানে তাদের যে কর্মকাণ্ড তাতে এটা তো সত্যি সত্যি মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষরা তারা কিছুটা আতঙ্কিত আছেন, এটা তো বলাই যায়। ফলে সেই আতঙ্কটা আরও বেশি ছড়িয়ে দিয়ে তাদের ওই ভোটটাকে, মেজরিটেরিয়ানের ভোটটাকে কনসলিডেট করা, এটাই এখন বিজেপির রাজনীতি। দুর্ভাগ্য হলো তারা উন্নয়নের রাজনীতি করে না, তারা মানুষের রাজনীতি করে না, তারা ধর্ম সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে ধর্মীয় উন্মাদনাকে হাতিয়ার করে রাজনীতি করে, এবং সেই রাজনীতিকেই হাতিয়ার করে তারা মনে করছেন আগামী দিনে চলবে। কিন্তু এই রাজনীতি ভয়ঙ্কর রাজনীতি। ধর্মীয় উন্মাদনাকে হাতিয়ার করলে কি হয়, তার কি পরিণতি হয়, আফগানিস্তান পাকিস্তানকে দেখে আসুন। দয়া করে আমার দেশকে আফগানিস্তান পাকিস্তান বানাবেন। আমার একেবারে শেষ প্রশ্ন, ভোট ব্যাংকে কি রাম মন্দির ইস্যু, এটা কি ভোট ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য হবে? মানে ভোট সংখ্যা কি বাড়বে? চেষ্টা করেছিলাম, কিন্তু মানুষজনের মধ্যে সেই ধর্মীয় উন্মাদনা তৈরি করার চেষ্টা করছেন রাম মন্দিরকে নিয়ে, কিন্তু নরেন্দ্র মোদী নিজেও বুঝতে পারছেন সেই ধর্মীয় উন্মাদনা নেই, তাই তাকে একদম শেষ পর্যায়ে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে নোটিফিকেশন করতে হয়েছে। ফলে বুঝতেই পারছেন যে ধর্মীয় উন্মাদনার উপর ভিত্তি করে তারা রাজনীতি করতে চেয়েছিল, মানুষজন সেটাকে ব্যর্থ করে দেবে বলে আমি বিশ্বাস করি, এবং দেখবেন বিজেপি রেজাল্ট খারাপ হবে। আমি আবেদনও করে দিচ্ছি। আচ্ছা, কালকে রামনবমী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে স্টেজ থেকে বললেন যে আপনারা আল্লাহর নাম নেবেন এবং আপনারা কেউ ভয়ভীত হবেন না, এটা নিয়ে কী বলতে চান স্যার?
এবং প্রথমেই বলি, উভয় রাজনৈতিক দলই, সে কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি বা এই রাজ্যে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস, উভয়ই ধর্মীয় উন্মাদনা রাজনীতি করতেছেন। আমি উভয় সম্প্রদায়ের মানুষকে, আপামর জনসাধারণকে বলবো, আপনারা এদের এই ধর্মীয় উন্মাদনা রাজনীতিকে বাহবা দেবেন না, একদম এদের ফাঁদে পড়বেন না। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। আপনার পাশে আপনি অসুস্থ হলে আপনার প্রতিবেশী থাকবে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ও আসবে না, নরেন্দ্র মোদীও আসবে না। ফলে এদের নিজেদের চেয়ার ঠিক রাখার জন্য, নিজের কুর্সি ঠিক রাখার জন্য এরা আপনাকে, আপনার ছেলেকে, আপনার পরিবারকে বিপদের মুখে ঠেলে দিতে চাইছে। নিজেদের সন্তানদেরকে দেখবেন ক্রিকেট বোর্ডের প্রধান বানাবে, কিন্তু আপনার সন্তানের হাতে তরবারি এবং ওই ঝান্ডা ধরিয়ে দিয়ে তারা চাইবে যে আপনারা মারামারি করুন, কিন্তু নিজের সন্তান তারা ক্রিকেট বোর্ডের প্রধান হয়ে এদেশ ওদেশ ঘুরে বেড়াবে। দয়া করে নিজের সন্তানের ক্ষতি চাইবেন না, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। এবং আমি আপামর জনসাধারণকে একথাই বলবো, শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে কি মনে হচ্ছে যে কোনো রকম সাম্প্রতি ইয়েটা নষ্ট হতে পারে? সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার প্রচেষ্টা অনেকেই করার চেষ্টা করছেন। আমি সকলকেই সেই জন্য আহ্বান করছি যে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবেন, শান্তি বজায় রাখবেন এবং সামাজিক বন্ধন বজায় রাখবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলেছেন যদি ভালো করে কথা বলে তিনি মানুষের বাড়িতে গিয়ে বাসন মেজে দেবেন, এটা নিয়ে কি বলেন? অনেকদিন এই কথা বলেন। মানুষ তো ওনাকে বাসন মাজার জন্য তো ভোট দিয়ে নির্বাচিত করেননি। মানুষ বাসন মাজার নিজের মেজে নেবেন বা বাসন মাজার জন্য যাকে ঠিক করবেন তাকে দিয়েই বাসন মাজাবেন। মানুষ ওনাকে ভোট দিয়েছেন, উনি নির্বাচিত হয়েছেন, উনি মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করছেন। এখন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ হচ্ছেন বলে এখন বাসন মাজার কাজ নেবেন বলে ঠিক করেছেন। যদি বাসন মাজারই কাজ নিতে হয় তাহলে আপনি সেটাই নিয়ে নিন পদত্যাগ করে।